নমস্কার। আমাদের অলৌকিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য। আজ আমাদের সাসপেন্স ইউনিভার্সের নিবেদন অজ্ঞাত কল। গল্পের লেখক সৌভিক চক্রবর্তী এবং গল্পের বিভিন্ন ভূমিকায় সৌভিক, সায়ক, সিন্ধু, নিলয় ও সবুজ। একদিন মধ্যরাত্রে হঠাৎ কল এলো ছন্দার। ছন্দাকে কল করে একটি পুরুষ কণ্ঠস্বর উত্তর করল, আমি ধনঞ্জয়, আপনাদের পাড়ার বিষ্টুর কাছে আমি টাকা পাই, ওই টাকা আমার চাই, না হলে আমি বদলা নেব বলেই কলটা রেখে দেয়। ছন্দা কিছু বুঝতে পারে না কী করবে। পরের দিন বাড়ির বড়দের ঘটনাটা বলল। বাড়ির লোক ক্রস কানেকশন হয়েছে বলে কাটল। পরের দিন মাঝরাতে একই সময় সেই কল আর সেই বক্তব্য একই সঙ্গে, শুধু জুড়ে যায়, বাড়ির কাউকে যদি আর জানানো হয় তাহলে আপনার বাড়ির ক্ষতি হবে। বেচারি ছন্দা ভয়ে কুঁকড়ে যায় আর সেই ফোন কল রোজ রাতে তার কাছে আসতে থাকে। দিনের পর দিন ছন্দার উপর এই অত্যাচারের প্রভাব বেড়েই চলছে। ছন্দা ক্রমশ মানসিক রোগীতে পরিণত হতে থাকে। মেজাজ খিটখিটে হতে থাকে, ধৈর্য কমে আসে, আর সব থেকে বড় কথা, তার শরীর রুগ্ন হয়ে ক্রমশ কঙ্কালসার হতে থাকে। কত ডাক্তার দেখানো হয়, ছন্দার শরীরের তবু উন্নতি হয় না। বাড়ির লোক কিছুদিন পর তার উপর নজর রাখা শুরু করে এবং একদিন রাত্রে লক্ষ্য করল ছন্দার ফোনে আরও কল এসছে আর ছন্দা সেই ফোনে কথা বলছে। বাড়ির লোক পরের দিন সকালে ছন্দার চোখের আড়ালে তার ফোনটা চেক করলো এবং দেখলো একটা ফোন নাম্বার রোজ রাতে তাকে একই সময়ে কল করছে। শুধু তাই নয়, রোজ একই ডিউরেশনে কথা বলছে, একটু বেশিও নয় একটু কমও নয়। ছন্দার বাড়ির লোক খুব চিন্তায় পড়ল। তারা ফোন নাম্বার দিয়ে থানায় অভিযোগ করলো, পুলিশকে সমস্ত ব্যাপারটা জানালো। পুলিশরা সব খোঁজ খবর করলো এবং খোঁজ খবর করতে গিয়ে দেখলেন সিমের মালিক ছন্দাই, অর্থাৎ ছন্দার ডকুমেন্টেই সিম তোলা হয়েছে। বাড়ির লোককে সমস্ত জানানো হলো। তারা অসুস্থ ছন্দাকে থানায় হাজির করল এবং পুলিশ ছন্দাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। ছন্দা সমস্ত ব্যাপার পুলিশকে বুঝিয়ে বলল। পুলিশ তদন্ত করা শুরু করলো। প্রথম ছন্দার ওই পাড়া থেকেই শুরু করা হলো। যে লোকটাকে ধনঞ্জয় খোঁজ করছে সেই লোকটার বাড়ি প্রথম গেল। সেখানে গিয়ে দেখে সব তালা বন্ধ। আশেপাশের লোকদের জিজ্ঞাসা করায় জানায় তারা বহুদিন এখানে নেই, বাইরে থাকে। তদন্তের কোনো অভিমুখ পাওয়া যাচ্ছে না, তাই পুলিশরাও হাল ছেড়ে দেওয়ার উপক্রম করে। তবু অনেক চেষ্টা করে ওই প্রতিবেশীর ছবি জোগাড় করা হয়। সেই ছবি সমস্ত পুলিশ স্টেশনে পাঠানো হয়। কয়েকদিনের মধ্যে ওই প্রতিবেশীর খোঁজ পাওয়া যায় এবং তাকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসা করে জানা গেল তার ওরকম ধনঞ্জয় নামে কেউ পরিচিত নেই বা ওরকম ধনঞ্জয় নামের কেউ তার কাছ থেকে টাকা পায় না। পুলিশ তাকে ছেড়ে দিয়ে ছন্দার বাড়ির আশেপাশে নজর রাখে। খুব গভীর রাতে কোনো কিছুর একটা শব্দ পাওয়া যায়। পুলিশরা সবাই মিলে সেই আওয়াজ উদ্দেশ্য করে এবং অনুধাবন করে। দেখে কিছু অজ্ঞাত লোক গর্ত খুঁড়ছে। ঠিক যখনই তাদের ধরতে যাবে, উল্টো দিক থেকে একটা গুলির শব্দ। পুলিশগুলো লক্ষ্য পরিবর্তন ঘুরিয়ে দেখে তাদের পেছন দিক পুরো ধোঁয়ায় ধোঁয়া আর বীভৎস রকমের বারুদের গন্ধ। ধোঁয়া পরিষ্কার হতে হতে তারা আবার সেই গর্ত খোঁড়ার জায়গাটা দেখে, কিন্তু কোনো লোককেই আর দেখতে পায় না। তারা ছন্দার বাড়ি এসে দেখে ছন্দা নিখোঁজ। থানায় নেওয়া হলো মিসিং ডায়েরি এবং দায়িত্ব পেলেন একজন যুবক অফিসার। তিনি ছন্দার বাড়ির লোককে বললেন, আপনারা চিন্তা করবেন না, সমস্তটা আমি ঠিক করে দেব, না হলে আমি চাকরি ছেড়ে দেব। প্রথম পদক্ষেপ হলো ছন্দার বাড়ি তল্লাশি। কোনো কিছু ক্লু পাওয়া যায় নাকি তার জন্য আর কি।
যথারীতি ছন্দার বাড়িতে তার রুম থেকে একটা স্মার্টফোন ও কিছু সংকেত পাওয়া গেল। সেগুলো নিয়ে সেই অফিসার বেরিয়ে চলে এলেন। তিনি সেগুলো ট্র্যাক করার চেষ্টা করছেন এবং সেই রাতের কল করা নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করলেন। কিন্তু সব থেকে তাজ্জব কথা হলো, নাম্বারটার ডকুমেন্টগুলো সবই ছন্দার, পাশাপাশি কল লোকেশনটাও ছন্দার বাড়ির কাছেই দেখাচ্ছে। আর চিরকুটগুলোতে অনেক রকম চিহ্ন, কোনোটা চাঁদের মতো, কোনোটা সাপের মতো, কোনোটা ম্যাপের মতো, আবার কোনোটা অক্ষরের মতো। কোনো কিছু মাথা মুন্ডু পাওয়া গেল না। তিনি তাই স্থির করলেন ছন্দার বাড়ির চারপাশটা রাতে নজর করবেন। সেদিন রাতে ছন্দার বাড়ির কাছে গেলেন তিনি এবং অন্ধকারে গা ঢাকা দিয়ে বসে থাকলেন। বহুক্ষণ তিনি কিছুই দেখতে পেলেন না। কিছুক্ষণ পর ছন্দার বাড়ির উত্তর পাশ থেকে কিছু আলো দেখতে পেলেন, তবে জোনাকির মতো। একটা নির্দিষ্ট জায়গাতেই ঘোরাঘুরি করছে আলোগুলো। তিনি নড়লেন না, শুধুমাত্র জায়গাটাতে চিহ্নিত করে রাখলেন। পরের দিন সকালে ফোর্স নিয়ে এসে দেখলেন জায়গাটা কি অবস্থায় আছে এবং হুকুম করলেন জায়গাটা খোঁড়ার জন্য। খোঁড়ার পর যা দেখা গেল তা দেখে সবাই তাজ্জব। একটা লাশ, শুধু লাশ নয়, পুরো পচে গলে গেছে। সেই লাশকে তুলে শনাক্তকরণের প্রক্রিয়া চলল। জানা গেল সেই প্রতিবেশীর যে দিদিমা, তারই ভাই উনি, আর এনার নাম ধনঞ্জয়। ধনঞ্জয় যদি খুনি হয় তাহলে ছন্দাকে রাতে ধনঞ্জয়ের নামে কল করতো কে? সঙ্গে সঙ্গে সেই প্রতিবেশীকে অ্যারেস্ট করা হলো, কিন্তু সুরাহা কিছুই হলো না। ওই প্রতিবেশীর কাছ থেকে কোনো তথ্যই পাওয়া গেল না। তখন ওই পুলিশ অফিসার বুঝতে পারলেন এটা প্রতিবেশীরও কাজ নয় আর ছন্দারও নয়। এদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে সে তার নিজের কাজ হাসিল করার চেষ্টা করছে। তার নিজের লক্ষ্য আলাদা। ওই পাড়ায় শুধু দুটো ঘর ছাড়াও সব ঘরগুলোকে নজরে নজরে রাখলো পুলিশ। রাতের বেলা দেখা যায় ওই প্রতিবেশীর বাড়ি থেকে কে একজন বেরিয়ে ছন্দাদের বাড়ির দিকে যাচ্ছে, আর অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না তার। এবার ওই পুলিশ অফিসার ওই অজ্ঞাত পরিচয়ের পেছনে অনুধাবন করলেন। দেখলেন ছন্দাদের বাড়ির যে জায়গাটা থেকে লাশ পাওয়া যায় সেখানেই নেমে যাচ্ছেন ওই ব্যক্তি। তৎক্ষণাৎ পুলিশ অফিসার গর্জে উঠলেন, আর সব একদম নড়বেন না, না হলে আমার বন্দুক নিশানা মিস করবে না। ওই অজ্ঞাত পরিচয়ের কাছে গিয়ে দেখলেন তিনি একজন মহিলা। তাকে পুলিশে জিজ্ঞাসা করলেন, এত রাতে আপনি এখানে কোথায় যাচ্ছেন? কেনই বা যাচ্ছেন? কোনো চালাকি নয়, আমাকে ওখানে নিয়ে চলুন। অগত্যা মহিলাটি সেই জায়গায় গেলেন এবং পুলিশটাকেও নিয়ে গেলেন। সেখানে লোকে ভর্তি, সবাইকে গ্রেপ্তার করা হলো এবং দেখা যায় ছন্দাকেও সেখানেই কিডন্যাপ করে রাখা হয়। তাই ছন্দাকেও উদ্ধার করা যায়। মহিলাটির বয়ান থেকে পরে জানা যায় তিনি ওই প্রতিবেশীরই দিদিমা, অর্থাৎ উনি হলেন ধনঞ্জয়ের দিদি। উনিও ধনঞ্জয় অন্ধকার জগতের মানুষ, কিন্তু দুজনই গণ্ডগোল হয় ছন্দাকে নিয়ে। তাদের কাজের জন্য একজন বুদ্ধিমতী ও কম বয়সী মেয়ের দরকার ছিল, যেটা তারা ছন্দার মধ্যে পেয়ে গিয়েছিল। দুঃখের কথা হলো ছন্দাকে নিয়ে দুজনেরই আলাদা আলাদা দল করতে ইচ্ছে হয়েছিল। তাই ধনঞ্জয়কে তার দিদির লোকেরাই খুন করে এবং ছন্দার বাড়ির পেছনেই গেড়ে দেয়। আর ছন্দার ডকুমেন্ট সাইবার ক্রাইম দোকান থেকে নিয়ে তার নামে সিম তুলে নেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্ট, ফটো সবই সাইবার ক্যাফ থেকে বাজেয়াপ্ত করে তারা সিম জোগাড় করে। রোজ রাতে ছন্দাকে মানসিকভাবে ডিপ্রেসড করে তাদের নিজেদের দলে নেওয়ার চেষ্টা করেছিল। আর ওই বিভিন্ন সংকেতগুলো ছিল ছন্দাকে তাদের সঙ্গে কোথায় দেখা করতে হবে তারই জন্য। ছন্দা ক্রমশ মানসিক রোগী হয়ে যায়। ছন্দা চিকিৎসাধীন থাকে। কিছুদিন পর ছন্দার পরিবার সেই পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে আসেন এবং দেখা যায় পুলিশ অফিসারটি পদোন্নতির কারণে অন্য থানায় বদলি হয়ে যাচ্ছে।
শেষ হলো অজ্ঞাত কল। আমাদের সাসপেন্স ইউনিভার্সে আবার আমরা একটি গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।